প্যাডে ডাক্তার সাহেবের নাম লেখা। এ মল্লিক এমবিবিএ, মেডিকেল অফিসার, নেত্রকোনা সদর। চিঠি লেখা হয়েছে ইংরেজিতে ও বাংলা মিশিয়ে। মহিরবাবুর নাম ইংরেজিতে, বাকি অংশ বাংলায়। মিহিরবাবু। মিহিরবাবু, জরুরি ভিত্তিতে একটি অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স প্রায় র্যাপচারের পর্যায়ে। আপনার সাহায্য প্রয়োজন। হাসপাতালে চলে আসুন। হাসপাতালে অপারেশন সরঞ্জাম অপ্রতুল, তবু করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। বিনীত এ মল্লিক। এই চিঠি মিসির আলি খুব কম করেও 50 বার পড়েছেন। তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি। তিনি এই চিঠি লিখেছেন, তার চরিত্র সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে হচ্ছে ভদ্রলোক বেশি কথা বলার অভ্যাস আছেন। জরুরি অবস্থায় তিনি চিঠি লিখেছেন, তবু সেখানে কিছু ফালতু কথা আছে, যেমন এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। সংকটের সময় আমরা শুধু প্রয়োজনীয় তথ্যই দিই, অপ্রয়োজনীয় তথ্য দিই না। ইনি দিচ্ছেন, যে জন্যে ক্ষীণ সন্দেহ হয় চিঠিটা হয়তো ডাক্তার সাহেবের লেখা নয়। মুনির একটা প্যাড জোগাড় করে নিজেই লিখেছে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। এখন কথা হলো, এটা সে কেন করবে? তার মোটিভ কি? ঘটনাটা যদি বিদেশে ঘটতো তাহলে একটা মোটিভ খুঁজে পাওয়া যেত। পাবলিসিটি, পত্রিকায় ছাপা হতো, টিভি প্রোগ্রাম হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, তদন্ত কমিটি টিম বসতো। একদল বসতো পুরোটাই ভাওতা, অন্য দল বসতো না, ভাওতা নয়, ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। আমেরিকার কানসাস সিটির এক মহিলাকে নিয়ে এরকম হলো। ভদ্রমহিলা সেন্ট পল স্কুলের গেম টিচার। একবার এক সপ্তাহ স্কুলে এলেন না। এক সপ্তাহ পার করে যখন এলেন তখন তার চোখ মুখ শুকিয়ে আমসি, দৃষ্টি উদ্ভ্রান্ত। ডাকলে সাড়া দেন না। 2-3 বার ডাকতে হয়। ভদ্রমহিলা এক অদ্ভুত গল্প বললেন। তার মৃত মা নাকি এক দুপুরবেলা হঠাৎ তার বাসায় উপস্থিত। স্বাভাবিক মানুষের মতো গল্প শুরু করলেন। লাঞ্চে কি আছে জিজ্ঞেস করে শাওয়ার নিতে গেলেন। 2-1 দিন থাকলেন। স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমোলেন, প্রচুর গল্প করলেন। তবে বাড়ি থেকে বেরোলেন না এবং নিজেও মেয়েকে বেরোতে দিলেন না। বেশিরভাগ গল্পই পরকাল সংক্রান্ত। কিছু কিছু উপদেশও দিলেন, বিশেষ কোনো উপদেশ নয়। ধর্মগ্রন্থে যে ধরনের উপদেশ থাকে আর কি, সে ধরনের উপদেশ। তারপর একদিন ভর দুপুরে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। স্কুল শিক্ষিকার এই ঘটনা নিয়ে সারা আমেরিকায় হইচই পড়ে গেল। ভদ্রমহিলা লাই ডিটেক্টর টেস্ট দিলেন। দেখা গেল তিনি সত্যি কথাই বলেছেন। একদল বলা শুরু করলো, লাই ডিটেক্টর টেস্ট মানসিক ব্যাধিগ্রস্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত নাকি ব্যাধিগ্রস্ত নন তা বের করবার জন্য আবার বিশেষজ্ঞদের টিম বসলো। হুলস্থুল ব্যাপার। মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনাটা একেবারেই নেই, তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণেও সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়, তার অপছন্দের ব্যাপারগুলো সে অন্যদের জানাতে চায়। মিসির আলিকে দিয়ে তা শুরু, পরে অন্যদের কাছে যাবে। মিসির আলি ঠিক করলেন, যে করেই হোক ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করবেন, তাকে এই চিঠিটা দেখাবেন। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়, যেহেতু সরকারি ডাক্তার। স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবেন উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের ডাইরেক্টর আছে। বাংলাদেশে কোনো কাজ সহজেই হয় না। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে তাকে বিস্তর ঝামেলা করতে হবে। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না, সোমবারে আসুন। সোমবারে গিয়ে দেখবেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাগাং চলে গেছেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল ডাক্তার এ মল্লিক বর্তমানে খুলনার সিভিল সার্জন। তার চাকরির মেয়াদ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই এলপিআরে চলে যাবেন।
খুলনা যাবার ব্যবস্থাও মিসির আলি চট করে করতে পারলেন না। দুটো কোর্স চলছে মাথার উপর, সেশন জট সামলাবার জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমা হয়ে আছে, খাতা দেখতে হবে। খুলনা যাওয়াটাও এমন নয় যে দিনে দিনে যাবেন, দিনে দিনে চলে আসবেন। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মনিরকে সঙ্গে নিয়েই খুলনা যাবেন। সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না মনিরের দেখা নেই। সেই যে ডুবই দিয়েছে, আর উদয় হচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা যাচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার হচ্ছে, অপ্রয়োজনীয় কথাগুলো সে খুব যত্ন করে মনে রাখতে পারে, প্রয়োজনীয় কথাগুলো সে মুছে ফেলে। যে টেলিফোন নাম্বারটি মনে করা দরকার সেটি মনে পড়ে না, অথচ প্রয়োজন নেই এমন টেলিফোন নাম্বারগুলো একের পর এক মনে পড়তে থাকে। ডাক্তার এ মল্লিক। মানুষটি ছোটখাটো, চেহারায় বয়সের তেমন ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের একটা টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার এ মল্লিক বললেন, আমি কি আপনাকে চিনি? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে কি হতো? না মানে, আরো খাতির করে বসতাম। মিসির আলি হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্টই খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরোচ্ছিলেন, আমাকে দেখে বাতিল করলেন। বাতিল করিনি। বাতিল করলে উপায় আছে? মহিলারা সেজেগুজে বসে আছেন, তারা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। হা 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 হা। কি ব্যাপার বলুন? আমি না হয় বিকেলে আসি? পাগল হয়েছেন? বিকেলে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন একটা বিয়ে। যা বলবার এক্ষুনি বলুন। আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছা করছে না। আপনি আসায় একটা অজুহাত তৈরি হল। বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকে পড়েছি। হা 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 হা। আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানে যাই। ডাক্তার সাহেবের ব্যক্তিগত ঘর দেখবার মতো। মেঝেতে কার্পেট, বসবার জন্য চমৎকার কিছু রকিং চেয়ার, দেয়ালে অরিজিনাল পেইন্টিং, ঘরটিতে এয়ার কুলারও বসানো। এটা হচ্ছে আমার নিজস্ব ড্রয়িং রুম, খুব নির্বাচিত কিছু অতিথিদের জন্য। আমি কি খুব নির্বাচিত কেউ? কি জন্য আপনি এসেছেন তা জানবার পর বোঝা যাবে, তবে একটা অনুমান অবশ্যই করেছি, ঢাকা থেকে শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন, সে থেকেই অনুমানটা করছি। একটু বসুন, ঠান্ডা কিছু দিতে বলি। মিসির আলি অস্বস্তি বোধ করতে লাগলেন। 19-20 বছরের একটি মেয়ে খুব বিনীত ভঙ্গিতে মিষ্টির প্লেট নামিয়ে লাজুক হাসি হাসল। মিসির আলির অস্বস্তি আরো বাড়ল। তার মন বলছে, এই মেয়েটির বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে, এবং তার ধরে নিয়েছেন তিনি ঢাকা থেকে এই ব্যাপারেই এসেছেন এবং তার ধরে নিয়েছে তিনি ঢাকা থেকে এই ব্যাপারেই এসেছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। তার উপর এই বোধহয় নির্দেশ। কি নাম তোমার খুকি? আমার নাম মীরা। বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়ো? বরিশাল মেডিকেল কলেজে পড়ি। বাহ, ডাক্তারের মেয়ে ডাক্তার। এখন কি কলেজ ছুটি? জি না, বাবা হঠাৎ আসতে লিখলেন। মেয়েটি কথা শেষ করল না, হঠাৎ অস্বাভাবিক লজ্জা পেয়ে গেল। মেয়েটি, মিসির আলি মনে মনে ভাবলেন, চমৎকার একটি মেয়ে। এই মেয়ের সঙ্গে বিয়ে কোনো না কোনো ভাবে যুক্ত থাকা একটা ভাগ্যের ব্যাপার। মীরা, তুমি এখন যাও, তোমার বাবাকে পাঠিয়ে দাও। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন হাসি মুখে। কেমন দেখলেন আমার মেয়েকে? খুব ভালো মেয়ে, চমৎকার মেয়ে। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের কোনো ব্যাপারে আসিনি, অন্য ব্যাপারে এসেছি। তবে মীরার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য করতে পারলে অত্যন্ত খুশি হব। ডাক্তার সাহেব নিভে গেলেন। মিসির আলি বেশ খারাপ লাগলো। ঢাকা থেকে কি কারোর আসার কথা ছিল? জি ছিল, গত পরশু আসার কথা। সেই জন্যই মেয়েটাকে বরিশাল থেকে আনালাম। আমার বড় মেয়ে থাকে রাজশাহী, সেও এসেছে। মোটামুটি একটা বেইজ্জতি অবস্থা। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, সেই জন্য আসতে পারছে না। তা তো হতেই পারে, কিন্তু খবর তো দেবে। আপনি যদি চান তাহলে তৃতীয় পক্ষ হয়ে ঢাকায় ফিরে গিয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। ডাক্তার সাহেব হা না কিছু বললেন না। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে
প্রস্তাবটি তার পছন্দ হয়েছে, তবে সরাসরি হ্যাঁ বলতে তার বাধছে। সম্ভবত স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ করবেন, তারপর বলবেন। মিসির আলি বললেন, আমি কি জন্য এসেছি সেটা কি আপনাকে বলবো? হ্যাঁ বলুন। আপনি কি কোনোদিন নেত্রকোণায় ছিলেন? হ্যাঁ ছিলাম। 5 বছর ছিলাম নেত্রকোণা সদর হাসপাতালে। সে তো অনেকদিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল? বেশ নামকরা উকিল। খুব ভালো করে চিনতাম। অত্যন্ত মেজাজী লোক ছিলেন। অসম্ভব দিলদরিয়া। টাকা রোজগার করতো 2 হাতে, খরচ করতো 4 হাতে। কি একটা অনুষ্ঠান একবার করলেন ছেলের আকিকা কিংবা মেয়ের জন্মদিনে, সে এক দেখার মতো দৃশ্য। ভদ্রলোক মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস। মফস্বল শহরের অবস্থা তো বুঝতেই পারছেন। অপারেশনের তো কোনো রকম সুবিধা নেই। আমিও ছিলাম না। থাকলে কিছু অবশ্যই করতাম। ওই দিন রাত 10টার ট্রেনে ময়মনসিংহ চলে আসি। আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? একটা কারণ আছে। কারণটা এই মুহূর্তে বলতে চাই না, পরে বলবো। আপনি কি ওদের কোনো আত্মীয়? জি না। কামরুদ্দিন সাহেবের স্ত্রী সম্পর্কে কি আপনি কিছু জানেন? কোন বিষয়ে বলুন তো? উনি কেমন ছিলেন, কিভাবে মারা গেলেন, এইসব। খুব রূপবতী মহিলা ছিলেন। স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক পরিবর্তন ওর হয়েছিল কিনা জানি না, তবে নানান রকম গুজব শহরে ছড়িয়ে পড়ে। কিরকম গুজব? অভিভাবকহীন রূপবতী মেয়েদের নিয়ে যেসব গুজব সাধারণত ছড়ায়, সেই সব আর কি। সহজলভ্য মেয়ে, এইসব কথাবার্তা। পুরুষদের খুব আনাগোনাও ছিল নাকি? মারা যান কিভাবে, সেই সম্পর্কেও নানান গল্প আছে। কুৎসিত গল্প। পেটে বাচ্চা এসেছিল, গ্রাম্য উপায়ে খালাস করতে গিয়ে এসব হয়েছে। আমি এর বেশি কিছু জানি না। গুজবের ব্যাপারে আমার উৎসাহ কিছু কম। তবে এইসব গুজবের পেছনে কিছু সত্যি সাধারণত থাকে। মিসির আলি পকেট থেকে প্যাডের কাগজটি বের করলেন, করে বললেন, ভালো করে দেখুন তো, এই কাগজের লেখাটি কি আপনার? আমারই তো বটে। আপনার নিজের হাতের লেখা? আপনার নিজের হাতের লেখা? নিশ্চয়ই। লেখাটা দয়া করে পড়ে দেখুন। মল্লিক সাহেবের লেখা পড়ে দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন। একটি কথাও বলল না। আপনি লিখেছেন এই কথা? না। হয়তো অন্য কোনো কামরুদ্দিন সম্পর্কে লিখেছেন। এই নামে নেত্রকোণায় অন্য কোনো উকিল ছিল না, এবং আমি অপারেশনের ব্যাপারে সাহায্যের চেয়েও চিঠি লিখিনি। হয়তো আপনার মনে নেই। দেখুন প্রফেসর সাহেব, আমার স্মৃতিশক্তি ভালো। আপনার ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি কোনোভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন? ছি ডাক্তার সাহেব, ভুলেও এরকম কিছু ভাববেন না। আমি একটা জটিল রহস্যের জট ছাড়াবার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আমি আজ উঠি। আমার লেখা এই চিঠি আপনাকে কে দিল? অন্য একদিন আপনাকে বলবো। অন্য কোনো দিন আপনাকে আমি পাবো কোথায়? আমি আমার ঠিকানা দিয়ে যাচ্ছি। মিসির আলি ঠিকানা লিখলেন। মল্লিক সাহেব অবাক হয়ে বললেন, আপনি জিগাতলায় থাকেন? জি। রহমান সাহেবের বাসা চেনেন? 22-13, 3 তলা বাড়ি। আই স্পেশালিস্ট টি রহমান? জি না, তবে আপনি যদি তাদের কাছে কোনো খবর পাঠাতে চান, আমি ঠিকানা বের করে খবর পৌঁছে দেব। ও বাড়ি থেকে কি কারোর আসার কথা ছিল? আপনি কি করে বুঝলেন? অনুমান করলাম। ডাক্তার মল্লিক অপ্রসন্ন চোখে তাকিয়ে আছেন। তিনি চিন্তিত ও বিরক্ত। তার আজকের ছুটির দিনটি নষ্ট হয়েছে। যাই ডাক্তার সাহেব। তিনি জবাব দিলেন না। মতিঝিল পাড়ার অফিস। নাম আলফা ট্রান্সপোর্ট। নাম থেকে কিছু বোঝা যাচ্ছে না, তবে কাজকর্ম পাঁচমিশালি। অটোমোবাইল ইন্স্যুরেন্স, ট্রাভেল এজেন্সি, এবং বৃহস্পতিবার অর্ধেক দিন অফিস। মুনিবের হাতে তেমন কোনো কাজ নেই। সে বসেছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার নিজামুদ্দিন সাহেবের পাশে। নিজামুদ্দিন সাহেবের ব্যালেন্স শিটে 17 টাকার গন্ডগোল। হিসাব মিলছে না। তিনি মুনিরকে ডেকে নিয়ে গেছেন, যাতে সে ঠান্ডা মাথায় ফিগারগুলি চেক করতে পারেন। নাজিমুদ্দিন সাহেবের বয়স 50-এর কাছাকাছি। এলডি ক্লার্ক হয়ে ঢুকেছিলেন, 2টো প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার হয়েছেন। গত বছর একটা গুজব উঠেছিল তিনি অফিসার্স গ্রেড পাচ্ছেন। তা পাননি, তার 5 বছরের জুনিয়র শমশের সাহেব পেয়েছেন। এই নিয়ে নিজামুদ্দিনের সাহেবের কোনো ক্ষোভ নেই।
দিন শেষে ক্যাশিয়ার হিসাব পুরোপুরি মিটে গেলে তিনি মহা খুশি। এই হিসাব তার প্রায়ই মেলে না। তখন তাকে দেখে মনে হয় তার মাথা খারাপ হতে বেশি বাকি নেই। এই মানুষটিকে মনির খুব পছন্দ করে। ভদ্রলোক সবকিছুই অত্যন্ত দ্রুত করেন, দ্রুত কথা বলেন, দ্রুত লেখেন এবং দ্রুত রেগে যান। অতি দ্রুত রাগ চলে যায়। তখন ধরা গড়ায় বলেন, মিস্টেক হয়েছে। মনের মধ্যে কিছু রাখবেন না, তাহলে কষ্ট পাবো। এক্সকিউজ এক্সকিউজ করে দেন। জুনিয়র কর্মচারীদের কেউ তাকে স্যার বললে তিনি শীতল গলায় বলেন, আমাকে স্যার ডাকবেন না। স্যার ডাকলে নিজেকে মাস্টার মাস্টার মনে হয়, বরং ভাই ডাকবেন। ব্রাদারের উপর কোনো ডাক হয় না। মনির নিজেও 17 টাকার কোনো সমাধান করতে পারল না। দেখা যাচ্ছে ক্যাশে 17 টাকার আসলই কম। নিজামুদ্দিন সাহেবের মুখ অন্ধকার, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। মনির বলল, নিজাম ভাই, আপনি চলে যান, শনিবার না হয় আরেকবার দেখব। শনিবার দেখলে তো হবে না, দিনের হিসাব মেটাতে হয় দিনে। তিনি নিজের পকেট থেকে 17 টাকা রাখলেন আয়রন শেফে, কাগজপত্র সই করলেন। মনিরের মন খুব খারাপ হলো। বেচারার 17 টাকা চলে গেল। এই জন্য নয় যে হিসাবের জন্য ভদ্রলোকের এত মমতা, সেই হিসাব মিলছে না দেখে। মনিরের মনে হচ্ছে এই সরল সহজ মানুষটা হয়তো কেঁদেই ফেলবে। নিজাম ভাই, কি? আসুন, আরেকবার আমরা দুজন মিলে বসি। চেক এবং কাউন্টার চেক, ভাউচারগুলিও দেখেন। কোনোটা হয়তো ইংরেজিতে লেখা, তুলেছেন বাংলায়। নিজামুদ্দিন সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি অত্যন্ত উৎসাহে কাগজপত্র বের করলেন।